চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আমদানি কার্যক্রম সীমিত আকারে চালু, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করে দোষীদের শাস্তির দাবি। আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে ইসির বৈঠক, নির্বাচনের আগে পরে ৮ দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব। রাজধানী সহ সব উপজেলা সদরে মঙ্গলবার শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা। এবং ষড়যন্ত্রকারীদের শক্তভাবে প্রতিহত করতে মির্জা ফখরুলের আহ্বান, বিভাজনের রাজনীতি নয়, ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার তাগিদ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখনকার সংবাদ আয়োজন। একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের বিকল্প গেট দিয়ে সীমিত পরিসরে আমদানি প্রক্রিয়া শুরু হয়েছে। অল্প সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে ঢাকা কাস্টম হাউস। আমদানিকারকদের পক্ষে সিএনএফ এজেন্টরা সকাল থেকে কার্গো ভিলেজের সামনে ভিড় করেন। পরাগ আজিমের রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের ৯ নম্বর গেট দিয়ে রোববার রাত থেকে সীমিত পরিসরে আমদানি প্রক্রিয়া শুরু হয়। ইয়াঙ্গুন গ্রুপের গার্মেন্টস মালামালের কয়েকটি আমদানি চালান এই বিকল্প গেট দিয়ে গ্রহণ করেন আমদানিকারকরা। রাতে হয়েছে 2টা, এখন একটা, আরও 3-4টা রেডি হচ্ছে। আইসিটি যদি পারমিশন পাই আমরা ইম্পোর্ট বিল্ডিংটার, তাহলে হয়তো ওখান দিয়ে হবে, ওটা ডিসিশন এখনো হয়। তারপরে ট্রান্সমেইন লজিস্টিক্স লিমিটেড, আর আমরা পণ্য বুঝিয়ে পেয়েছি 60 পিস ইয়াংওয়ান গ্রুপের। আরও অনেক সিএনএফ এজেন্ট অপেক্ষা করেন তাদের আমদানি পণ্যের খোঁজ নিতে। ফ্লাইট নামা শুরু হয়েছে, মাল কিছু আসা শুরু হয়েছে, এখন আমরা অপেক্ষা আছি যে কখন মাল ডেলিভারি শুরু হবে। এক্সপোর্ট ভিলেজে এখান থেকে মালগুলো আমাদের এক্সপোর্ট হবে। এমার্জেন্সি ভিত্তিতে সেই 9 নম্বর গেট দিয়ে এখন ম্যানুয়ালি মালগুলো ডেলিভারি দিচ্ছে। সকালে ঢাকা কাস্টম হাউসে বিভিন্ন পক্ষকে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন ঢাকার কাস্টমস কমিশনার। বৈঠকে ছিলেন সবচেয়ে বেশি ক্ষতির শিকার হওয়া গার্মেন্টস মালিকদের প্রতিনিধিরাও। ক্রাইসিস মোমেন্টটা কীভাবে আমরা সুষ্ঠুভাবে সুন্দর সমাধান করব এবং প্রত্যেকটা আমাদের যারা সদস্য আছে, মেম্বার আছে বিজিবির, প্রত্যেকের যে গুডসগুলো আসবে যাদের ছাড়াতে যেন কোনো সমস্যা না হয়। পরে বৈঠকের বিষয়ে চ্যানেল আইয়ের সাথে কথা বলেন কাস্টমসের জয়েন্ট কমিশনার। আজকের মিটিংয়ে মূলত তারা বিভিন্ন কনসার্ন তুলে ধরেছেন যে স্বাভাবিকভাবে রপ্তানিমুখী শিল্প এটাকে যত দ্রুত সম্ভব কাঁচামাল আমদানির ব্যাপারটাকে ত্বরান্বিত করা। তো আমরাও সবার সাথে বসে কথা বলেছি যে এখন বর্তমানে কি আমরা সমস্যা ফেস করছি, তো এগুলো দ্রুতগতিতে কীভাবে সমাধান করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। আমরা আশাবাদী যে খুব দ্রুতই এটা আমরা পুরোপুরি স্বাভাবিক অবস্থায় আমরা চলে আসতে পারবো। এখনও কিন্তু ইম্পোর্ট হচ্ছে এবং রিলিজ হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কয়েকটি কমিটি কাজ করছে বলেও জানান তিনি। বলবো যে আসলে আমরা পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে 12,000 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছে বিভিন্ন খাতের রপ্তানিকারক সংগঠনগুলো। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করে দোষীদের শাস্তি ও ভবিষ্যতে দুর্ঘটনা রোধে সরকার ও ব্যবসায়ীদের নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত কমিশন গঠনের দাবি তাদের। মাসুর শাকিলের রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নি দুর্ঘটনায় রপ্তানি খাতের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে রাজধানীর একটি হোটেলে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইএবির সংবাদ সম্মেলন। ইটস এ শেম যে এরকম একটা জায়গাতে এরকম অগ্নিকাণ্ড ঘটতে পারে এবং এটাকে প্রতিহত করার মতো তাদের কোনো ব্যবস্থাপনা ছিল না। আজকে এটা একটা বিমানত হতে পারত। এই অগ্নিকাণ্ডের দায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএবি, কাস্টম হাউস এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কেউ এড়াতে পারে না। যেগুলো আমাদের ডিস্ট্রয় হয়েছে সেগুলোর যখন আমি ফিনিশ গুড তৈরি করব, এটার ইম্প্যাক্ট কিন্তু আগামী 2 থেকে 6 মাসের ভিতরে মার্কেটে আসবে। সংবাদ সম্মেলনে দাবি করা হয় $10 লাখ চামড়াজাত পণ্য, 32টি ঔষধ কোম্পানির 200 কোটি টাকার কাঁচামাল, 23 কোটি টাকার গার্মেন্টস অ্যাক্সেসরিজ সহ সব মিলিয়ে প্রায় 12,000 কোটি টাকার ক্ষতি হয়েছে। আজকে যে অগ্নিকাণ্ড ঘটলো এর জন্য আপনার দায়ীকে এবং কাকে আজকে সরকার কোমরে রশি বেঁধে নিয়ে যাবে? আপনাদেরকে বলা হয় আপনার গার্মেন্টস মালিক যারা আছেন তাদের কোনো সমস্যা হলে তাদেরকে কোমরে রশি বেঁধে এসে নিয়ে আসা হবে। তাদেরকে আজকে কে করবে? যারা এটার সাথে যুক্ত, স্পেশালি পিডাব্লিউডি
পাবলিক ওয়ার্কস যেটা, তাদের দুর্নীতির কারণে নিম্নমানের কোয়ালিটিগুলো লাগানো হয় এবং এটা কোনো তদারকি নাই, যার ফলশ্রুতিতে লাগানো ঠিকই আছে কিন্তু কাজের সময় কাজটা হয় না। এটা হলো বাস্তবতা। ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা যাতে এই ধাক্কা কাটিয়ে উঠতে পারে সরকারের দ্রুত সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পরপর কয়েকদিনের আগুন লাগার ঘটনা নাশকতা কিনা তা তদন্তের পর জানা যাবে, এ নিয়ে এখনই কিছু বলা যাবে না। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা একথা বলেন। উপদেষ্টা বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে এই প্রথমবারের মতো প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নির্ধারিত সময় নির্বাচন না হলে দেশ ঝুঁকির মধ্যে পড়বে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রেমিটেন্স যোদ্ধাদের জন্য পাসপোর্ট ফি এবং বিমান ভাড়া কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমাদের প্রস্তুতি দেশের সার্বিক আইন শৃঙ্খলা সম্বন্ধে আলোচনা হয়েছে, পার্বত্য চট্টগ্রামের আইন শৃঙ্খলা সম্বন্ধে আলোচনা হয়েছে, ইন্টার জুরিবাদী ডাকাতি, জুলাই শহীদদের মামলার অগ্রগতি, মাদক নিয়ন্ত্রণ কক্সবাজার এই ব্যাপারে আলোচনা হয়েছে। তারপর আমাদের রিসেন্টলি যে কয়েকটা আগুনে দুর্ঘটনা ঘটলো এইগুলি ব্যাপারে আলোচনা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে পরে ৮ দিন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব এসেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে প্রাক প্রস্তুতিমূলক বৈঠক শেষে ইসি সচিব বলেছেন, ভোটের সুষ্ঠু পরিবেশ রয়েছে, কোনো শঙ্কা প্রকাশ করেনি আইন শৃঙ্খলা বাহিনী। নাজিব বেগের রিপোর্ট। ভোট প্রস্তুতির মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের সঙ্গে প্রথমবারের মতো এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বে কমিশনের বৈঠক। অংশ নেন স্বরাষ্ট্র সচিব এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা। বৈঠক চলে প্রায় ৩ ঘণ্টা। পরে ইসি সচিব বলেন, নির্বাচনে প্রায় ১ লাখ সেনা সদস্য দায়িত্ব পালন করবেন। আইজিপির বরাতে তিনি জানান, ভোটের সময় কাজ করবে ১.৫ লাখ পুলিশ। আমরা মূলত 5 দিনের ডিপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয়, সেখানে একটা প্রস্তাব এসছে এটা যেন 8 দিন করা হয়। নির্বাচনের আগে 3 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে 4 দিন। সবগুলো বাহিনী তাদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্বাচনকে সামনে রেখে তাদের বাহিনীদেরকে প্রশিক্ষিত করার একটা কার্যক্রম গ্রহণ করেছেন। নির্বাচনের পরিবেশ নিয়েও কথা বলেন ইসি সচিব। অবশ্যই নির্বাচন করার মতন পরিবেশ আছে এবং সেটাই আরো সংহত করার জন্যই আজকের আলোচনা। আমি তাদের ভিতরে উদ্বেগ দেখিনি, বরং এটা দেখেছি যে তারা একটা ভালো ইলেকশনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন ঘিরে এআই এর অপব্যবহার রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করে ইসি সচিব জানান, নির্বাচনের প্রচারে ড্রোন ব্যবহার নিষিদ্ধ থাকবে। পুলিশের বডি অন ক্যামেরা থাকবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। 3 দফা দাবিতে শহীদ মিনারে অবস্থানের পাশাপাশি আগামীকাল সব জেলা ও উপজেলা সদরে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি ও শিক্ষক মহাসমাবেশে যোগ দিয়ে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে বিএনপির প্রতিনিধি দল। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের। লাইলা নওশিনের রিপোর্ট। 20% বাড়ি ভাড়া বৃদ্ধি, 1500 টাকা চিকিৎসা ভাতা ও 75% কর্মচারী উৎসব ভাতার দাবিতে 9 দিন ধরে খোলা আকাশের নিচে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষক। দাবি আদায়ে স্লোগানে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন জেলার শিক্ষকরা। সেখানে আমরণ অনশনে থাকা শিক্ষকদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। বাস্তবায়ন করতে হবে, আমাদের শর্ত সরকার মানতে হবে। আমাদের মূল দাবি যেটা 20%, সেটা আমরা না নিয়ে শিক্ষকরা ঘরে ফিরে যাবে না। একজন শিক্ষক, আমি জাতিকে তৈরি করে দিব, তাহলে আমাকে যদি সম্মানিত না করা হয় তাহলে আমি কাকে তৈরি করে দিব? দেয়ালে পিঠ থেকে গেছে বিদায়, কিন্তু আজকে তারা শিক্ষকরাই শহীদ মিনারে জমায়েত হয়েছে। বিএনপির পক্ষ থেকে শিক্ষকদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন দলটির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। আপনাদের সঙ্গে আজকে আমাদের দলের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করলাম। সরকারের কাছে অনুরোধ করব, 5% এনাফ নয়, বিশেষ বিবেচনা আপনাদেরকে করতে হবে। বিকালে নতুন কর্মসূচি ঘোষণা করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব।
সকল রাজনৈতিক দল ইতিমধ্যে একাত্মতা ঘোষণা করেছে, সুতরাং এটা কিন্তু আজকে শিক্ষকদের দাবি না, আজকে গোটা দেশের দাবি। আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির যে পরীক্ষা চলছে এই পরীক্ষাগুলো যাতে আমাদের এমপিভুক্ত শিক্ষকরা দায়িত্ব পালন না করে আমরা কিন্তু তাদেরকে অনুরোধ জানিয়েছি। 12 অক্টোবর থেকে চলছে শিক্ষকদের এই আন্দোলন। শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে 30,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু মানুষ চেষ্টা করছে ৭১ ও ২৪-এর ঐক্যে ভাঙন ধরাতে, তাদেরকে শক্তভাবে প্রতিহত করতে হবে। তিনি আরও বলেন, বিভাজন বা অনৈক্যের রাজনীতি নয়, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দীপাবলি উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা। সভায় সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সম্প্রদায়ের 50 জন বিএনপিতে যোগদান করেন। এ সময় বিএনপির মহাসচিব বলেন, অনেক ভুল বুঝাবুঝি হয়েছে, অনেক বিভাজন হয়েছে, বিএনপি তা থেকে বেরিয়ে আসতে চায়। বিএনপি প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি চায় না বলেও জানান বিএনপির মহাসচিব। কিছু মানুষ চেষ্টা করছে আমাদের যে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আমরা যে দেশ তৈরি করেছি, তার ঐক্য সৃষ্টি করেছি, 24-এর এই বিপ্লবে যে ঐক্য সৃষ্টি করেছি, সে ঐক্যের মধ্যে ভাঙন ধরাতে চায়। বিভিন্ন রকম কথা বলে, বিভিন্ন রকম কর্ম করে ভাঙন ধরাতে চায়। আমরা অত্যন্ত সচেতনভাবে এই ভাঙনের বিপক্ষে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা যেন সংখ্যালঘু সম্প্রদায়ের কারো হয়রানির কারণ না হয়। যে আপনারা আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কোন রকম বিপদের মধ্যে ফেলেছেন, কোন রকম তাদের জন্য ঝুঁকি তৈরি করছেন বা কোন রকম সমস্যা তৈরি করছেন, এটা আমি খুব স্পষ্টভাবে আপনাদেরকে উদ্দেশ্য থেকে বলতে চাই। আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে একসাথে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। বিএনপি জাতীয়তাবাদের দর্শন নিয়ে সব ধর্মের মানুষকে একতাবদ্ধ করতে চায় বলেও জানান মির্জা ফখরুল। বাংলাদেশকে আমরা কেমন দেখতে। মনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেছেন, আগামী নির্বাচনে ক্ষমতায় গেলে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়বে জামাত। আজ সাতক্ষীরার তালা উপজেলায় জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও তালা কলারোয়া আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ ইজ্জাতুল্লাহ, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম, সাতক্ষীরা 2 আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক সহ অন্যরা উপস্থিত ছিলেন। সুন্দরবনের পর্যটন কেন্দ্রকে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয় নির্বাচনে যে জোয়ার তৈরি হয়েছে, দাঁড়িপাল্লাকে বিজয়ী করে আমরা সেই জোয়ারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ গড়ে তুলব। অসীম ধৈর্য ধারণ করতে হবে, কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না, সমালোচনা অনেক হবে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 2 আসামির পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেছে স্টেট ডিফেন্স আইনজীবী। তিনি বলেছেন, বিদ্যমান আইনে আসামিদের যেভাবে বিচার করা হচ্ছে, যা হাত পা বেঁধে নদীতে সাঁতার কাটার মতো। আন্দোলনকারীদের রাজাকার বলেননি এমন দাবি করে তিনি বলেন, শেখ হাসিনাকে সরাতে নীলনকশা করা হয়েছে। তবে এই দাবিগুলোর সাথে দ্বিমত পোষণ করে প্রসিকিউশন। মাজহারুল হক মান্নার রিপোর্ট। প্রতিদিনের মতো সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় মামলার একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। গত বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের চরম শাস্তি চান তারা। এর পাল্টা যুক্তি উপস্থাপন শুরু করে বিদ্যমান আইন ও শেখ হাসিনার ভূমিকা সহ বিভিন্ন বিষয়ে প্রসিকিউশনের দেওয়া যুক্তি খণ্ডন করার চেষ্টা করেন স্টেট ডিফেন্স আইনজীবী। যে আইনটি এমন একটি আইন যে আইনটায় হাত পা বেঁধে নদীতে ফেলে দেওয়ার মতো, ফেলে দিয়ে বলা হয় তুমি সাঁতার কাটো। এই সাঁতার কাটা কতখানি সম্ভব ট্রাইব্যুনালের কাছে আমি ছেড়ে দিয়েছি। এই যে রাজাকারের নাতিপুতি শব্দটা, এই যে প্রাইম মিনিস্টার যে কথাটা বলেছে, সাবেক প্রাইম মিনিস্টার, সেটা ঢালাওভাবে এই ছাত্রদেরকে বলেন যে মুক্তিযুদ্ধের কোঠাটাকে সমন্বয় করা, কমিয়ে আনা, এই সদিচ্ছা তার ছিল, কিন্তু সেই সদিচ্ছার প্রতিফলন করতে এই আন্দোলনকারীরা দেয় নাই। এই যে দেয় নাই, এটা একটি আজকের যে তাদের যে ডিজাইন,
এই ডিজাইনের একটি অংশ ছিল। স্টেট ডিফেন্স আইনজীবীর দেওয়া বক্তব্য সম্পর্কে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে প্রসিকিউশন। এই আন্দোলনকারীরা কোনো সময় ওই শব্দ প্রয়োগের আগে বলে নাই যে আমরা রাজাকার বা আমরা রাজাকারের নাতিপুতি বা রাজাকারের বংশধর। কাজেই এই রাজাকার শব্দটা প্রকৃত অর্থে যে গালি হিসাবে এদেরকে ব্যবহার করা হয়। আর হাত পা বাঁধা যেটা বলছেন সেইটা যথার্থ নয়, কারণ হচ্ছে আগের আইনে ওয়াইড স্প্রেড সিস্টেমেটিক এটা ছিল না, এটা প্রমাণ করার প্রয়োজন ছিল না, এটা আমাদের এখানে দেওয়া হয়েছে। আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর ঘটনায় করা মামলায় 13তম সাক্ষীর সাক্ষ্য দেওয়ার পর মঙ্গলবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল 2। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেনের প্রকৃত হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। পুলিশ জানিয়েছে অপরাধীদের শনাক্ত করা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ তদন্ত করছে পুলিশ। শাকের আদনানের রিপোর্ট। রোববার বিকেলে পুরান ঢাকার আরমানিটোলার বাসায় পড়াতে যাচ্ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন। সে সময় ওই বাসার সিঁড়িতে জোবায়েদ হোসেনের মরদেহ পাওয়া যায়। তার গলা, পেট সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় জোবায়েদের ছাত্রী বর্ষাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। সোমবার জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। 9 বছর ধরে একটা ছেলে লাগে তার প্রেমের সম্পর্ক ছিল মেয়েটা, ওই ছেলেকে আবার মেয়েটা বেশি পছন্দ করতো না। ওই মেয়েটা নাকি বলছে ছেলেকে আমি জুবাইদকে পছন্দ করি, সেজন্য তার খুবই নাকি জুবাইদ হত্যা করেছে। প্রকৃত খুনিকে বার করে তারপরে আইনের আওতায় আনা হইবে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষক ও ছাত্রদল নেতারা। অগ্রগতি আমরা প্রত্যক্ষ না করি তাহলে 21 তারিখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা প্রতিবাদ সমাবেশ করব এবং সেখান থেকে আমরা আমাদের বৃহত্তর কর্মসূচি যা দেয়ার সেটা দিব। শুরু থেকেই আমরা এটার সাথে আছি এবং থাকবো। আমাদের অবস্থান হচ্ছে যে প্রকৃত আসামিদেরকে আসলে গ্রেফতার করতে হবে। পুলিশ বলছে ওই ঘটনায় অপরাধীদের শনাক্ত করা হয়েছে, তবে তদন্তের স্বার্থে নাম পরিচয় বলতে চায়নি পুলিশ। যারা আঘাত করেছে এরকম যাদেরকে আমরা শনাক্ত করেছি তাদের কাছ থেকে শুনলে আমরা মিলাতে পারবো যে আসলে প্রকৃত আর কোনো অপরাধী জড়িত আছে কিনা। জোবায়েদ হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয়ে দুদিনের শোক পালিত হচ্ছে। বন্ধ আছে পরীক্ষা, তবে ক্লাস চলছে। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে কাউন্সিলর রহিমা রহমানকে সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন আয়োজকরা। আয়োজনে বই ছাড়াও ছিল বিভিন্ন পণ্যের স্টল। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মূল আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে দুই বাংলার জনপ্রিয় দুই শিল্পী মৌসুমী ভৌমিক ও সাবিনা ইয়াসমিন সঙ্গীত পরিবেশন করেন। হল ভর্তি দর্শক উপভোগ করেন তাদের গান। ফজলুল হকের ভিডিও চিত্রে শাহ এমি হোসেনের রিপোর্ট। লন্ডন বাংলা বইমেলা 2025 অনুষ্ঠিত হলো পূর্ব লন্ডনের একটি স্থানীয় হলে। বেলুন উড়িয়ে প্রধান অতিথি ও আয়োজককে সঙ্গে নিয়ে বইমেলা উদ্বোধন করেন। বইমেলা শুধু বইয়ের স্টলই ছিল না, এই বইমেলায় বসেছিল শাড়ি কাপড় ও জুয়েলারির সমাহার। ওই বইমেলার দ্বিতীয় পর্বে ছিল মৌসুমী ভৌমিক ও সাবিনা ইয়াসমিনের সঙ্গীত পরিবেশনা। উপচে পড়া দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই ধরনের মেলার আয়োজনে বই বিক্রি নিয়ে একজন তরুণী তার অভিমত প্রকাশ করেন। আমরা উদীচির পক্ষ থেকে আমাদের রেগুলার একটা আয়োজন, আমরা প্রত্যেক বছরই এরকম একটা বইমেলার আয়োজন করে থাকি। লন্ডনে বাংলা বইমেলা করার উদ্দেশ্য কি, সেই বিষয়ে বইমেলার আয়োজক গোলাম মোস্তফা জানান। বইয়ের পাশাপাশি থাকছে কবিতা পাঠের আসর, বইয়ের মোড়ক উন্মোচন এবং সঙ্গীত অনুষ্ঠান, নৃত্য অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান। বইমেলার দ্বিতীয় পর্বে ওপার বাংলার সঙ্গীত শিল্পী মৌসুমী ভৌমিক এত দর্শকের সামনে গান গাইতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। 27-28 বছর ধরে আমি লন্ডনে, মানে আমি তো থাকতামও এখানে, সেজন্য আমার জন্য এটা তো আমার জায়গায়। এই বিষয়টি আসলে আমাদের কমিউনিটিতে ভীষণ পরিমাণে সাড়া ফেলেছে। প্রবাসে বিশেষ করে লন্ডনে এই পর্যন্ত আমরা যতগুলো বইমেলা করেছি এই আঙ্গিকেই আমাদেরকে করতে হয়।
পাঠক সমাবেশে সবারই একটাই উদ্দেশ্য ছিল যে এই প্রজন্মের ছেলে মেয়েদেরকে বাংলা বইয়ের প্রতি আকৃষ্ট করা। মেফিয়ার হল থেকে শাহ এমিল হোসেন, চ্যানেল আই, লন্ডন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশকে সন্ত্রাস ও নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা দিয়েছিল বিএনপি। তবে আওয়ামী লীগ সেই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। নাটোরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে জিয়া পরিষদ জেলা বিএনপির আয়োজনে জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে করণীয় নিয়ে মতবিনিময় সভা করেন তিনি। সে সময় ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন ও জিয়া পরিষদের নেতারা। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশকে একটি নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা দিয়েছিল। সেই শিক্ষা ব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। সেখান থেকে আবার নতুন করে আগামী সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতা গেলে বাংলাদেশকে ওই শিক্ষা ব্যবস্থা দেবে যারা আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। আগামী দিনে যারা এই ছাত্ররা এই দেশ পরিচালনা করবে সেই শিক্ষা আমরা দিতে চাই, যে শিক্ষার মাধ্যমে দেশ জাতি পরিচালিত হবে। বগুড়ায় সংবাদ সম্মেলন শেষে জেলা পরিষদের একটি সমন্বয় সভায় যোগ দিতে এসে ককটেল হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। জেলার আলতাফুন্নেসা খেলার মাঠে দলীয় কার্যালয়ে বিকেল ৩টার দিকে সংবাদ সম্মেলন শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে সমন্বয় সভায় যোগ দেওয়ার সময় এ ঘটনা ঘটে। এর আগে নির্বাচন সহ গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন সার্জিস আলম। ককটেল হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা বাহিনী। বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এই নির্বাচন কমিশন একটা বিষয়ে এনসিপিকে তার প্রতীক মার্কা শাপলা দেওয়ার বিষয়ে যে পক্ষপাতদুষ্ট আচরণ করছে এবং বিভিন্ন প্রভাবকের দ্বারা প্রভাবিত হচ্ছে, আমরা এই নির্বাচন কমিশনের উপরে আমাদের ওই আস্থাটুকু এখন রাখতে পারছি না। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, শিক্ষকদের দাবি নিয়ে ৯-৬ করলে কোনো উপদেষ্টার গদি থাকবে না। রাজধানীতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি শিক্ষকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতীয় পার্টি ও 14 দলকে নিষিদ্ধ করার দাবিও জানিয়েছেন তিনি। শিক্ষকদের সাথে যদি আপনারা নয়ছাই করেন, শিক্ষকদের সাথে যদি আপনারা ফাত্রামি করেন, তাহলে কিন্তু কোনো উপদেষ্টার গদি থাকবে না। সুতরাং শিক্ষকদের দাবি অবশ্যই আপনাদেরকে মানতে হবে। তাদেরকে আপনারা কিভাবে, তারা শহীদ মিনারে এই খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে, এত কষ্ট করছে, এই যে শিক্ষা উপদেষ্টা, আপনি তো শিক্ষক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুতরাং এই শিক্ষকদের কষ্ট আপনি কেন অনুধাবন করতে পারছেন না? এবারে নিটোলটার আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি শুরুর পরও গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৯৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৩০ জন। হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলিরা এখন পর্যন্ত ৮০ বার যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। আর ইসরায়েলের অভিযোগ, যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী জিম্মিদের মরদেহ হস্তান্তর করছে না হামাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে। ইসরায়েল ও হামাস একে অপরকে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করার পর ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ বলেছে, তারা যুদ্ধবিরতি বাস্তবায়ন আবারও শুরু করেছে। এবারে কৃষি সংবাদ। নোয়াখালীতে মালচিং পদ্ধতিতে আগাম শীতকালীন বেগুন চাষ করে সফল হয়েছেন কৃষক। পরিবেশ বান্ধব ও লাভজনক কৃষি প্রযুক্তি ব্যবহার করে দ্বিগুণ ফলন ও ভালো দরে বেগুন বিক্রি করে লাভবান হচ্ছেন তারা। তাদের দেখে এই পদ্ধতিতে বেগুন চাষে আগ্রহী হচ্ছেন অন্য চাষিরা। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট।
নোয়াখালী উপজেলার সুবর্ণচরের ভুলুয়া নদীর পাড়ে আধুনিক পদ্ধতি ব্যবহার করে আগাম শীতকালীন বেগুন চাষ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। উপজেলার চরজব্বর ইউনিয়নের ইমান আলী বাজারের কৃষক বাদশাহ আলম জানান, এবছর 50 শতক জমিতে মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করেছেন তিনি। 50 ডিসিম বেগুন চাষ করতে যে আমার 1.5 লক্ষ টাকা খরচ হয়েছে। তারপরে দিয়ে এখান থেকে আমার ধরেন না 2 লক্ষ টাকার বেগুন বেচছি, আমি আরো 3 লক্ষ থেকে 4 লক্ষ টাকা আশাবাদী বেচতে পারবো। মালচিং পদ্ধতিতে প্রথমে জমিতে পরিমিত রাসায়নিক ও জৈব সার দিয়ে সারি সারি বেড তৈরি করা হয়। চারা রোপণের পর শুধুমাত্র দেখভাল ছাড়া তেমন কোনো পরিচর্যা করতে হয় না। প্রথমে আমরা জমি চাষ করি, চাষ করার পরে সমস্ত মেডিসিন দিয়ে সারি বান্ধি, তখন মালচিং পেপার দিয়ে আমরা বেগুন চাষ করি। মালচিং পেপার ব্যবহার করলে উপকূলীয় অঞ্চলে বাড়ি বর্ষণের কারণে মাটি ধুয়ে যায় না, ফসলের সারগুলো ধুয়ে যেতে পারে না এবং পোকামাকড়ের আক্রমণ কম হয়। সুবর্ণচর উপজেলা কৃষি অফিস থেকে 1800 বীজ বেগুনের বীজ দিছে এবং বেগুন বীজ দিয়ে লাগাইছে, ইনশাল্লাহ ভালো ফলন হয়েছে। এবছর উপজেলায় প্রায় 120 হেক্টর জমিতে আগাম শীতকালীন বেগুন চাষ হয়েছে বলছে কৃষি বিভাগ। আমরা এই বেগুন আবাদের জন্য এবং অন্যান্য শীতকালীন সবজি আবাদের জন্য কৃষকদেরকে আমরা সাধারণত প্রশিক্ষণ দিয়ে থাকি। প্রশিক্ষণ পরবর্তী সার, বীজ, কীটনাশক সহ উপকরণ সহায়তা দিয়ে থাকি। মালচিং পদ্ধতি পুরো উপজেলায় সম্প্রসারিত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। সুনামগঞ্জের রূপের নদী খ্যাত জাদুকাটায় বন্ধ হয়নি অবৈধ বালু উত্তোলন। সিলেটের সাদা পাথরের মতোই আলোচিত এই সীমান্ত নদীর পাড় কেটে ইতিমধ্যেই লুট হয়েছে অন্তত 50 কোটি টাকার বালু। পাড় কেটে বালু লুটেরাদের বিরুদ্ধে চালানো অভিযানে শ্রমিকদের আটক করা হলেও সবসময় ধরা ছোঁয়ার বাইরে মূল অপরাধীরা। জাহাঙ্গীর আলমের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বালু লুটের এমন দৃশ্য জাদুকাটা নদীর পাড়ে। রূপের নদী যেন লুটের আখড়া। বালুখেকোদের দৌরাত্মে বিপন্ন তাহিরপুর উপজেলার ভারত সীমান্ত ঘেঁষা জাদুকাটা নদী কেন্দ্রিক পর্যটন। যতদূর চোখ যায় দৃশ্যপট জুড়ে শুধু পার কেটে বালু লুটের চিত্র। জাদুকাটা নদীকে ঘিরে সক্রিয় বিশাল বালুখেকো চক্র। আওয়ামী লীগ এবং কিছু কিছু বিএনপির সদস্যরা ওদের সাথে জড়িত, একই সাথে তারা হাত মিলিয়েছে। 20 টাকা ফুট প্রতি নৌকা মাঝে বেচা ধরাইছে, কিন্তু প্রশাসন যদি অ্যাকশন না নেয় আমরা কিছু করার নাই। তবে দায় অস্বীকার করেছেন ইজারাদার সহ অভিযুক্তরা। বিভিন্ন লোকের মাধ্যমে পার কাটায় মাল নিতেছে, এইটাতে আমাদেরকে রিপোর্ট করাচ্ছে, আমরা কাটাইতেছি। আমরা এটার বিপক্ষে। এটা বানোয়াট মিথ্যা অপপ্রচার, আর যাদেরকে আমরা আগে বাধা দিয়েছিলাম তারাই আমাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে। আমরা জায়গা আগে তার নদীর বিলীন হয়ে গেছে, বাপের সম্পদ, বর্তমানে আমাদের কোনো দখলীয় কোনো জায়গা নাই। নদীর পার কাটা বন্ধে স্থানীয়দের পাশে চায় প্রশাসন। সার্বক্ষণিক ওইখানে আমরা টহলের ব্যবস্থা করছি। ওই অঞ্চলের স্থানীয় জনগণেরও তো কিছু দায়িত্ব আছে। যারা এই পারগুলো কাটে তারা কি বিদেশ থেকে আসছে? রাজনৈতিক পট পরিবর্তন হলেও বন্ধ হয়নি ধ্বংসাত্মক কর্মকাণ্ড। এর মাঝেই নদীর দুটি বালুমহাল প্রায় 107 কোটি টাকায় ইজারা দেওয়া হয়েছে। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেন কমলেও প্রধান সূচক ডিএসইএক্স সহ 3টি সূচকেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আজ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বেড়ে 5111.59 পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 67.25 পয়েন্ট বা 1.33% বেড়েছে। আজ 300টি কোম্পানির দাম বেড়েছে। দাম কমেছে 53টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে 45টি কোম্পানির শেয়ারের দাম। পিরোজপুর জেলা হাসপাতালে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ করছেন রোগী ও স্বজনরা। তারা বলছেন দায়িত্বে গাফিলতি, কর্তব্যে অবহেলা ও স্বেচ্ছাচারিতায় নিয়মে পরিণত হয়েছে। ভর্তি রোগীদের প্রয়োজনের চেয়ে কম ও নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ রয়েছে। পিরোজপুর প্রতিনিধি ফশিউল ইসলাম বাচ্চুর তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট।
পিরোজপুর জেলা হাসপাতালটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয় ১৯৯৭ সালে। নির্মাণ করা হয় নতুন ভবন। পরে ১০০ শয্যা করা হলেও বাড়েনি সেবার মান। কাগজপত্রে নানা গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা চালুর তথ্য থাকলেও বাস্তবে অধিকাংশই অচল। বাথরুমের অবস্থা এতটাই খারাপ যে যাদের শ্বাসের সমস্যা আছে তাদের মনে হয় যেন এখানে অক্সিজেন নিয়ে যাইতে হবে, নাহলে তারা বাথরুম করতে পারবে না। ট্রিটমেন্ট করা হয় সেই জিনিসগুলো ছিল একদম অপরিষ্কার। আমি নিশ্চিত যে ওনাদের সন্তানদের ওই যন্ত্র দিয়ে ট্রিটমেন্ট করবেন না। নির্ধারিত আসনের বিপরীতে রোগী বেশি থাকায় রয়েছে খাবার না পাওয়ার অভিযোগ। সেই সাথে প্রয়োজনের তুলনায় কম ও নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ রয়েছে রোগী ও স্বজনদের। যে খাবার দেয় আমাদের এই খাবার খাইতে পারি না। তারপর এখানে যে খাবারের রান্নার যে আপনার মশলা ঠিক মতন দেয় না, গোশের ভিতর কাঁচা থাকে, সবজি যদি দেয় তাহলে তা কাঁচা থাকে। আজকে যে খাবার দিতে আছে এই খাবার খাইয়ে একজন মানুষ বাঁচতে পারে না। আসলে আমরা চাইতেছি যে সব রোগীদের যেন একটু খাবারটা বাড়াই দেয়। তবে সিভিল সার্জন জানান জেলা হাসপাতালের সব বিষয় মনিটর করার জন্য কমিটি কাজ করছে। যে পরিচ্ছন্নতা কর্মী তাদের সংকট আছে, তারপরে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাই যাতে আমাদের হাসপাতাল আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। একটা প্রেসক্রিপশনের ফুল 100% তো আর সম্ভব না। হয়তো কোনো প্রেসক্রিপশনে একটা দুইটা হয়তো বাইরে থাকতে, যদি ওষুধ সাপ্লাই না থাকে সেক্ষেত্রে হয়তো বাইরে থেকে কিনতে হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম অধিকাংশ ওষুধ আমাদের এখানে সাপ্লাই আছে। জানুয়ারিতে হাসপাতালের খাবার ও ঔষধ নিয়ে অনিয়মের সত্যতা পেয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন দুদকের 5 সদস্যের একটি দল। আল মুকসিদ, চ্যানেল আই। কর্ণফুলী ও ইছামতি নদী থেকে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক মতবিনিময় সভায় অন্য বক্তারা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী ভাঙন, পরিবেশের ক্ষতি এবং মানুষের জীবিকা হুমকিতে পড়েছে। এ সময় ইউএনও মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর আবু শাকের ভুইয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবুদ্দিন বাহার, উপজেলা জামাতের আমির মাওলানা মোহাম্মদ হাসান মুরাদ সহ অন্যরা। যে যারা যারা এই বালির ব্যবসার সাথে জড়িত তারা হয়তো শুরুর দিকে তাদের নিয়ত ভালো ছিল, কিন্তু এই বালির ব্যবসাটা আসলে একটা নেশার মতো হয়ে গেছে তাদের জন্য। এই লোভ আর সামলাতে পারছে না। সচেতন নাগরিক হিসাবে এখন আপনাদের দায়িত্ব পালন করতে হবে। আপনাদের সকলকে আমি অনুরোধ করব, রাজনীতির বাইরে এই রাঙ্গুনিয়া বাঁচানোর জন্য আল্লাহর ওয়াস্তে আপনারা সকলেই ঐক্যবদ্ধ থাকবেন। পরিবেশ রক্ষার বার্তায় ফটো ফ্রেম স্থাপনের অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে কক্সবাজারের রামুর হিমছড়ি পর্যটন কেন্দ্রে। মেরিন ড্রাইভ সংলগ্ন হিমছড়ি ঝর্ণার পাশে ফটো ফ্রেমটি স্থাপন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা এনরুট ইন্টারন্যাশনাল। সোমবার দুপুরে এই ফটো ফ্রেম উদ্বোধন করেন কক্সবাজারের রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এরফানুল হক। সে সময় এনরুট ইন্টারন্যাশনালের টিম লিডার মোহাম্মদ ইব্রাহিম খলিল ভুইয়া, হিমছড়ি বিট কর্মকর্তা মোহাম্মদ তানভীর সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আরও 3টি পর্যটন কেন্দ্রে এই উদ্যোগ নেওয়া হবে জানায় সংস্থাটি। এর মাধ্যমে পরিবেশ প্রকৃতি রক্ষায় পর্যটকরা সচেতন হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। রাজধানীর মহাখালীর মডেল হাই স্কুলে হেলথ চেক আপ হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ডাক্তার ফরহাদ হালিম ডোনার। বিশেষ অতিথি ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সভাপতি প্রফেসর ডাক্তার হারুনুর রশিদ, সংগঠনের মহাসচিব ডাক্তার জহিরুল ইসলাম শাকিল। সভাপতি ছিলেন জাতীয় বক্ষ ব্যাধি ও অ্যাজমা সেন্টারের সহকারী অধ্যাপক ডাক্তার জিয়াউল করিম। উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম সহ অন্যরা। রাজধানীর গুলশান 1-এর একটি রেস্টুরেন্টে আন্তর্জাতিক শেফ ডে উদযাপিত হয়েছে। বিশ্বের অনেক দেশের সাথে মিল রেখে দিবসটি পালন করে শেফ ইউনিটি বাংলাদেশ সোসাইটি। অনুষ্ঠানে দেশের স্বনামধন্য রেস্টুরেন্টের হোটেল সহ শেফ কিংবা রন্ধনশিল্পীদের মিলন মেলা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিআইপি ও এফবিসিসিআই এর পরিচালক খন্দকার রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন শেফ টনি খান, আইসিআই এর মাস্টার শেফ ড্যানিয়েল সি গোমস, মোহাম্মদ আহসান হাবিব, মোহাম্মদ ফরহাদ আহমেদ, অভিষেক সিনহা সহ অন্যরা। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আমদানি কার্যক্রম সীমিত আকারে চালু, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করে দোষীদের শাস্তি দাবি। আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে ইসির বৈঠক, নির্বাচনের আগে পরে ৮ দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব। রাজধানী সহ সব উপজেলা সদরে মঙ্গলবার শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা। এবং ষড়যন্ত্রকারীদের শক্তভাবে প্রতিহত করতে মির্জা ফখরুলের আহ্বান, বিভাজনের রাজনীতি নয়, ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার তাগিদ। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ, যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।